স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সব যাত্রীর ব্যাগেজ চেক করে কোনো বোমা বা বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোটা বিমান তল্লাশি করে কোথাও কোনো বিস্ফোরক বা সদৃশ কিছু পাওয়া যায়নি বলেও জানানো হয়। তল্লাশির কারণে জব্দ করা যাত্রীদের ব্যাগেজ অল্প কিছুক্ষণ পরই তাদেরকে ফেরত দেওয়া হবে। এর আগে বোমার আতঙ্কে থাকা ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356 ফ্লাইটটি 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করে। সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ানো হয়। সব যাত্রী ও ক্রুকে এয়ারক্রাফট থেকে বের করে টার্মিনালে আনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইমিগ্রেশনের জন্য যাত্রীদের আর কত সময় লাগতে পারে, আর তল্লাশির ব্যাপারে আর কি কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন? সাথী, তল্লাশি কিন্তু এখনো চলছে বিমানটিতে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বম ডিসপোজাল এবং কি ডগ স্কোয়াড দিয়েও কিন্তু এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেই ধরনের যে বোমা বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যাত্রীদের ব্যাগ বা লাগেজগুলো কিন্তু তল্লাশি করা হয়েছে, সেখানেও কোনো ধরনের এরকম কোনো ধরনের বোমা পাওয়া যায়নি। এর পাশাপাশি আরেকটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি যে ইমিগ্রেশন বা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সেটা তারা জানিয়েছেন যে তারা নিরাপদে আছেন এবং কি কিছুক্ষণের মধ্যে তাদের ইমিগ্রেশন শুরু হবে, তখন আসলে তাদেরকে এই টার্মিনাল 2 দিয়ে বের করা হবে বলে কিন্তু জানিয়েছে। তবে এর পরবর্তীতে হয়তোবা এখানে যিনি আছেন কর্তৃপক্ষ বা পরিচালক সিভিল এভিয়েশনের তিনি কিন্তু হয়তোবা আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে এটি কিন্তু নিশ্চিত করেছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি যাত্রী ভাই চন্দন, উনি রুম থেকে আসার কথা ইটালি বাংলাদেশ ইয়াতে ফ্লাইটে, এখানে 8টা 50 ল্যান্ড করার কথা, 9টা 30 ল্যান্ড করছে। পরে নাকি শুনলাম আমাকে ভাইয়া কল দিল, নাকি বাংলাদেশ এয়ারলাইন্সের প্রবলেম হয়েছে, নাকি বোমা আমার আশঙ্কা পাইছে, ওরা নিউজ পাইছে, ইনফরমেশন পাইছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে। পরে ওদেরকে আটকে রাখছে 3 ঘন্টা প্রায়, মাল চেকিং চলছে, আবার বিমানে নাকি ঢুকাইছে মাল, এখন নিয়ে আসতে আমার কথা হয়েছে এখন 15 থেকে 20 মিনিট লাগে বের হতে। এগুলো খুব আশঙ্কাজনক, কিন্তু ফ্যামিলি জানলে তো প্রবলেম, কান্নাকাটি করবো, আমি খুব ভয় পেয়ে ফেলছি। তো ইনশাল্লাহ পুচ্ছে এখন একটু মনে একটু আনন্দ পাইছি। শুনছিলেন সাথে যে যারা রুম থেকে এসেছেন যাত্রী, তাদের কিন্তু আত্মীয় স্বজন তারা এই বিমানবন্দরে অবস্থান করছে, এমনকি তারা অনেকটা দুশ্চিন্তা ছিল। এমনকি তারা যখন বিমানবন্দরে অবতরণ করে তার পরবর্তীতে কিন্তু এখান থেকে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেই নিশ্চিত করে যে কোনো ধরনের ভয় নেই, কারণ কোনো প্রকার বোমা পাওয়া যায়নি, এটা কিন্তু নিশ্চিত করেছেন আত্মীয়দের সাথে। তাই তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ছিল, সকাল থেকে তারা আতঙ্কে এখানে অপেক্ষা করছিলেন তার আত্মীয় স্বজন বের হবে কখন এটা নিয়ে। তবে অনেকটাই যোগাযোগ করার পরে তারা কিন্তু স্বস্তি পেয়েছেন। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথী। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ। রাজধানী ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। এর আগেও আপনি জানিয়েছিলেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের ক্ষতিপূরণের কথা। আর কি বলছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা, আর প্রশাসনের পক্ষ থেকে কেউ কি এখন পর্যন্ত যোগাযোগ করেছে কিনা তাদের সাথে জানাবেন? বছর 31শে মের মধ্যে যখন মালয়েশিয়ার শ্রম বাজারটি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, সে সময় যেসব শ্রমিকরা আসলে যেতে পারেনি, গত 7 মাসেও কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে না পাঠানোর দায়ে কিন্তু সরকারকে দুষছেন যে আসলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তারা দফায় দফায় বৈঠক করেছে এবং এজেন্সির সঙ্গে তারা কথা বলেছেন। এজেন্সিরা আসলে যে কথা এবং মন্ত্রণালয়ের যে কথা বলেছেন তাদের সঙ্গে আসলে তাদের কোনো কাজের এবং কথার মিল পাচ্ছে না, এমন অভিযোগ করেছেন আসলে যারা 17,000 মালয়েশিয়া যেতে পারেনি এমন কর্মীরা। তারা কাউরান বাজারে প্রথম অবস্থান করেছিল, সেখান থেকে তারা পরবর্তী সময় পুলিশের বাধার মুখে তারা অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি। পরবর্তী সময় তারা আবার প্রবাসী কল্যাণ যে ভবনটি রয়েছে সেই ভবনে তারা অবস্থান করছেন এবং পাশে কিছুক্ষণ আগে তাদের একটি প্রতিনিধি দল, যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা, তিনি কিন্তু এই ভবনে অবস্থান করছেন। এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কথা
বলেছেন তার কাছ থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা সময় নিয়েছেন। সময় নেওয়ার পরে চূড়ান্তভাবে আসলে জানা যাবে তাদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। আর এছাড়াও কিন্তু তারা যে প্রবাসী উপদেষ্টার আশ্বাসে কিন্তু সড়কটি, যে প্রবাসী কল্যাণ সড়কটি ছিল, সেই সড়কটি কিন্তু তারা এখন ছেড়ে দিয়েছে, এখন যান চলাচল কিছুটা সচল হয়েছে। পাশাপাশি এর আগে কিন্তু তারা অবস্থান করার কারণে কিন্তু সড়কের দুই পাশে কিন্তু আসলে একটি তীব্র যানজট তৈরি হয়েছে। এখানে আসলে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা পর্যাপ্ত মোতায়েন রয়েছে। তো আমি যদি এর আগের বুলেটিনে কিন্তু ঠিক এগুলোই আপনাদেরকে জানিয়েছি, এবং হয়তো আর কিছুক্ষণ পরে তাদের সঙ্গে একটি বৈঠক বসবে। বৈঠকের পর বিস্তারিত আসলে জানা যাবে। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা রয়েছেন, তাদের সঙ্গে যে মালয়েশিয়া যারা যাবেন তাদের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎটি শুরু হবে। শুরু হলেই হয়তো পরবর্তীতে তারা গণমাধ্যমের সামনে বলবেন যে আসলে কি তাদের বৈঠকে হয়েছে। তো সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নাজিম, আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর এই কথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিকে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর ইউনূসকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউজজেনের সাথে। এ সময় প্রধান উপদেষ্টাকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা করেন জুলাইয়ের অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে। এর আগে একই দিন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মান সরকার সহায়তা করবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয় এ সময়। আলোচনায় ডক্টর ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জানান জার্মান চ্যান্সেলরকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে সুইজারল্যান্ডে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। চীনের প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। বেজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই সদস্য আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি আগামীতেও অনুসরণ করতে চায় তার দেশ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের সময় বেজিংয়ে মঙ্গলবার চীনের এমন অবস্থান তুলে ধরেন ওয়াং ই। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও উই তাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার ও সমগ্র জনগণের সমর্থন পুষ্ট। ইউক্রেন যুদ্ধবন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক বাড়ানোর কথা। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 সমর্থকের মধ্যে এরই মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক টার্ডিউ এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনেই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।